আমরা আমাদের আলোচনায় সেই গতকালকার মতো ইন্সপেক্টরশিপ পরীক্ষার কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, যেগুলো কিনা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। গতকালকে আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার, অর্থাৎ ধর্ষণ জনিত যে মামলা আছে, এই মামলার যে ভিকটিম, এই ভিকটিম কর্তৃক 22 ধারা অনুযায়ী জবানবন্দি প্রদানের পরেও এই মামলার তদন্তকারী কর্মকর্তা কিভাবে এই মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে পারে, এটা আমরা গতকালকে সর্বশেষ আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা, নাজমুল, তোমার সাউন্ড আমি বন্ধ করতেছি, তুমি ওপেন করতেছো। আচ্ছা, তো আমরা আজকে যেটা আলোচনা করি সেখানে একটা প্রশ্ন ছিল, একটা পরীক্ষাও আসছিল, যে ক নামক একজন নারী ধর্ষণের হাত হতে নিজেকে রক্ষা করার জন্য খ নামক একজন ধর্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন এবং থানার অফিসার ইনচার্জ কর্তৃক তদন্ত ঘটনার প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। এক্ষেত্রে ক্ষয়ের দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জের করণীয় এবং আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা দিন। এরকম প্রশ্ন আসলে করণীয় কি, অর্থাৎ একজন নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধর্ষককে গুরুতর আঘাত করেছেন, এরকম একটা অভিযোগ থানায় এসেছে। আসলে এরকম অপরাধের ক্ষেত্রে করণীয় কি, এখানে বুঝতে হবে যে এরকম অপরাধের ক্ষেত্রে অফিসার ইনচার্জ উভয় পক্ষের কাছ থেকে এজাহার গ্রহণ করবে। উভয় পক্ষের কাছ থেকে এজাহার গ্রহণ করে উভয় পক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করবেন অফিসার ইনচার্জ। মামলা রুজু করার পর আইনে যেহেতু কথা একটা বলা আছে যে অফিসার ইনচার্জ মামলার তদন্ত থেকে বিরত থাকে। তদন্ত থেকে বিরত থাকা মানে কি, আসামি গ্রেপ্তার থেকে বিরত থাকা। তদন্ত থেকে বিরত থাকা এ মানে এই নয় যে ঘটনাস্থলে যাবেন না, কেস ডায়েরি লিখবেন না, তা কিন্তু নয়। আসামি গ্রেপ্তার থেকে তিনি বিরত থাকেন, এটাই হলো তদন্ত থেকে বিরত থাকার কারণ। তো পরবর্তীতে তিনি কি করবেন, নারী ও শিশু নির্যাতন দমনের রচিত মামলা যেটা হয়েছে, এই ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ধর্ষককে, অর্থাৎ ধর্ষণের চেষ্টার যে একটা অপরাধ আছে, এই ধর্ষণের চেষ্টার যে একটা আহ নিয়মিত মামলার একটা ধারা আছে, এই 9-4 খ, যেটা আর কি ধর্ষণের চেষ্টার বিষয়টি আছে, অর্থাৎ এই ধারা একটা নিয়মিত চার্জশিট দেখে। আর সেই চার্জশিটেই সেই চার্জশিটেই যিনি দায়ের কোপে আঘাত পেয়েছেন, অর্থাৎ গুরুতর আহত হয়েছেন, তাকে অভিযুক্ত করে প্রতিবেদনটা দাখিল করতে হবে। তো নারীটার কি হবে, নারীটার প্রতিবেদনে এটি তত্ত্বগত ভুল, তত্ত্বগত ভুল একটা চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে। কি এটা, তত্ত্বগত ভুল। কারণ ও যে তথ্যটা দিয়েছে এটা ঠিক আছে, কিন্তু ঘটনাটা এরকম, বিষয়টা হলো এরকম যে একজন নারী, তিনি ধর্ষকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে কি করেছেন, ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আইনে তাকে ক্ষমতা দেওয়া আছে। প্যানাল কোডের 103 নাম্বার যে উদাহরণ আছে, তৃতীয় উদাহরণ, সেখানে বলা আছে যে তিনি তার এই দেহ রক্ষার অধিকারটা প্রয়োগ করতে পারবেন। কিন্তু সেখানে এরকম কোনো কিছু বলা নাই যে তার বিরুদ্ধে মামলা রেকর্ড হবে। তার বিরুদ্ধে মামলা রেকর্ড হবে, তবে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে এটি কি করবেন, তদন্তকালে তদন্ত থেকে বিরত থাকবেন। এবং বিরত থাকার মানে এই নয় যে মামলার অন্যান্য কার্যক্রমগুলো তিনি পুরোপুরি বন্ধ রাখবেন। তো এখন কি করবেন তিনি, তিনি এই যে ধর্ষক যে, অর্থাৎ যিনি ধর্ষণের চেষ্টা করেছিলেন, সেই ব্যক্তি যে মামলাটা অভিযোগটা দিয়েছেন, এই অভিযোগ সত্যতা পেয়েছেন, তাহলে তিনি কি করবেন, চূড়ান্ত রিপোর্ট, তত্ত্বগত ভুল, আদালতে প্রতিবেদন দাখিল করবেন। বিষয়টা ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? সাউন্ড বন্ধ। স্যার, হ্যাঁ, তথ্যগত ভুল হয়েছে, যে আঘাত পাইছে স্যার, পুরুষের ক্ষেত্রে স্যার। এখানে যে ব্যক্তি আঘাত অর্থাৎ যে ধর্ষণ করতে গিয়েছিল সে তো আঘাত পেয়েছে। জি স্যার, জি স্যার। তা সে তো যখন অভিযোগ দায়ের করছে, অফিসার ইনচার্জ তো মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই, মামলা নেবেন তিনি। কারণ সিআরপিসির কিন্তু কথা বলে নাই যে তিনি মামলা না নিয়ে বিরত থাকতে পারবেন, তিনি মামলা নিতে বাধ্য। তবে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। তাহলে এই মামলার যখন সবকিছু প্রমাণ হলো, তখন কি করবেন, যে আঘাত পেয়েছে তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগপত্র আদালতে দাখিল হবে। তাহলে সে যে আঘাত পেল, সে যে একটা অভিযোগ দায়ের করলো, তাহলে কি হবে, তার মামলাটা
চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল আদালতে দাখিল হবে। অর্থাৎ এখানে নারীটা অভিযুক্ত করার কোনো সুযোগ নেই, কারণ এই প্যানাল কোডের 100 ধারার 3য় উদাহরণে তাকে উদাহরণ মানে ক্ষমতা দেওয়া হয়েছে যে ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এই যিনি ধর্ষণ করতে আসবেন তাকে তিনি প্রতিহত করতে পারবেন। প্রয়োজনে তার মৃত্যু ঘটালেও তার কাজটি আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। কথাটা কি বুঝতে পারছেন না বোঝা নাই? বুঝছি স্যার। ভালো করে দেখো, ক নামক একজন নারী ধর্ষণের হাত হতে নিজেকে রক্ষা করার জন্য খ নামক একজন ধর্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন এবং থানার অফিসার ইনচার্জ কর্তৃক তদন্ত ঘটনার প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। এক্ষেত্রে ক্ষয়ের দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জের করণীয় সংশ্লিষ্ট আইনের ধারার আলোকে ব্যাখ্যা দিন। তাহলে অফিসার ইনচার্জ কি সিআরপিসির 154 ধারা কি বলা আছে কোথাও? তাহলে তো কাউন্টার মামলায় হতো না। কাউন্টার মামলা হয় না অনেক সময়, এ জি স্যার। দলও মারছে ও দলও মারছে, তাহলে তো যে দল মার খেয়েছে শুধু সেই দলেই অভিযোগ দায়ের করতে পারতো, পারতো না? কি বুঝতে কোনো সমস্যা আছে? মালেকুল বা জসিমউদ্দিন? স্যার, হ্যাঁ, প্রশ্নটা কিভাবে লিখবো স্যার? প্যানেল সেখানে তো কোড আমি 103। প্রথমেই কথা বললাম যে অফিসার ইনচার্জ উভয় পক্ষের আবেদন গ্রহণ করে ধর্ষকের যিনি ধর্ষণের চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-4 খ থেকে ধর্ষণের চেষ্টা না, জি স্যার। এই ধারায় রুজু নিয়মিত মামলা রুজু করবেন এবং নারীটির বিরুদ্ধে পেনাল কোডের 324 ধারায় নিয়মিত মামলা রুজু করবেন। মামলা রুজু করার পর অফিসার ইনচার্জ উভয় মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ এবং এই মামলার তদন্তকালীন সময় নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করবেন। আর নারীর বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে এই মামলাটি চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল দাখিল করবেন, কারণ পেনাল কোডের 103-100 উদাহরণে উল্লেখ করা আছে যে একজন নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। তার আত্মরক্ষা বা দেহ রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। বিষয়টা হলো এরকমই, মানে এখানে বোঝাচ্ছে যাতে তুমি ভুল লেখো যে নারীটির কোনো কিছুই মানে কোনো অপরাধ হইবে না, সে এই কাজ করছে সেই কাজ করছে না, অধিকার আছে, তার অধিকার আছে, কিন্তু যদি কেউ দেয় তাই বলে মামলা হবে না তা কিন্তু নয়। আইনের কোথাও বলা নাই, আইনের কথা বলা নাই, যেমন ধর্ষণের যে ওখানে ব্যতিক্রম আছে সেখানেও বলা নাই, কিংবা পেনাল কোডের 100 ধারার উদাহরণে বলা আছে তার কাজটি আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে। কিন্তু আসলেই অপরাধ হিসেবে গণ্য হইবে না কখন প্রমাণ হবে? যখন কিনা তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন তখন। আমার কথা কি প্রতিবেদন বুঝতে দাখিল পারছো? করবে। এটা কি 173 হবে স্যার? প্যানেল এই যে না, এখানে ফৌজদারি। তো 173, তো এখানে চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল দাখিল করতে হবে। 173 নিয়ে তুমি যাচ্ছ কেন? 173 তো ঠিকই আছে পুলিশ রিপোর্ট, কিন্তু তোমাকে সাজায় লিখতে হবে এভাবে। তোমার ধারা সবসময় ধারার কিছু বিষয় নয় এখানে। বিষয়টা বোঝা গেছে? বুঝছি স্যার, বুঝছি। এখন অন্য বইয়ের হিসাব বাদ দাও, কোন বইয়ে কি লেখছে এটা দেখার বিষয় নয়। প্রশ্নটা কি ছিল? একজন নারী ধর্ষণের হাত হতে নিজেকে রক্ষা করার জন্য, তার মানে কি নারীটাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে নাকি? জি এটার স্যার। মানেটা কি বোঝায়? জি স্যার। জি স্যার। ধর্ষণের ধর্ষণের হাত চেষ্টা থেকে স্যার। রক্ষা পাওয়ার জন্য কি? নয় তার স্যারের মানে ক। তাকে মানে ধর্ষণ করতে ছিল এরকম, বা ধর্ষণ করার উপক্রম হয়েছিল এইটা তো নাকি? জি স্যার। জি স্যার। ওটা তো আত্মরক্ষা ব্যক্তিগত হ্যাঁ, তাই যে অধিকার হচ্ছে প্রয়োগ করছে, ঠিক আছে। অধিকার প্রয়োগ করলে তার বিরুদ্ধে মামলা হবে না তা তো না। অধিকার প্রয়োগ করছে। তাহলে তো তাহলে তো 7 বছরের ছেলে দিয়ে তদন্তকারী একটা কর্মকর্তা। মার্ডার করালে, 9 বছরের ছেলেকে দিয়ে একটা মার্ডার করানোর পরে মামলা হবে না, দরকার নেই, যা মাপ, নাকি?
কারণ আইনে তো বলা আছে যে 9 বছরের নিচে ছেলে কোনো কাজ কোনো আইনে অপরাধ নয়। কি তোমাদের কি মনে হচ্ছে এখানে? মামলা হবে স্যার। যাও, এত না বোঝায় ভালো। তাহলে আমরা কি বুঝতে পারছি? আহ ক নামক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হইবার পূর্বে মিথ্যা ধারণাদায়ক প্রশ্ন সম্বলিত কাগজ বিতরণ করার সময় পুলিশ কর্তৃক হাতে নাতে ধৃত হয়। অর্থাৎ এই প্রশ্নপত্র মিথ্যা বিতরণ করাকালে যদি কোনো ব্যক্তি ধৃত হন, এখানে প্রশ্নটা বলা আছে যে ক নামক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে মিথ্যা ধারণাদায়ক প্রশ্ন সম্বলিত কাগজ বিতরণ করার সময় পুলিশ কর্তৃক হাতে নাতে ধৃত হয়, এতে তার অপরাধ। কোন ধারা অপরাধ? কি? পাবলিক পরীক্ষা 4 ধারা স্যার। পাবলিক পরীক্ষার 4 ধারা 4 স্যার। ধারা। অর্থাৎ সেখানে বলা আছে যে আহ ভুয়া প্রশ্নপত্র, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কিন্তু কোনো অবস্থাতেই প্যানাল কোডের 420, 406 প্রতারণার ধারা কিন্তু আসবে না, এটা জানো তো? জি স্যার। কি কোনো মালিকুল কোনো সমস্যা আছে? সাইফুল, রংপুর? না স্যার। স্যার তাহলে যে আমরা যেটা গুলি করছে। আমরা আস্তে আস্তে আমরা যে বিষয়টা দেখলাম যে একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার পূর্বে কিছু প্রশ্ন বিতরণ করেছেন, এই বিতরণ করাকালে হাতে নাতে ধৃত হয়েছে। তো এখানে পাবলিক পরীক্ষার যে আইন আছে, পাবলিক পরীক্ষার আইন এর 4 ধারা এই কথাটি বলা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা যেটা বলা হয় আর কি, বা ভুল ধারণা দিয়ে বিক্রয় করেন, তার শাস্তির কথা এখানে উল্লেখ করা আছে 4। ক নামক সরকারি কর্ম ক নামক সরকারি কর্মকর্তার অনুগ্রহ পাওয়ার জন্য খ নামক ব্যক্তি ককে ঘুষ প্রদানের প্রস্তাব দেন, ক উক্ত ঘুষ গ্রহণ করেন। এখানে ক এর অপরাধ কি? অর্থাৎ ক নামক সরকারি কর্মকর্তার অনুগ্রহ পাওয়ার জন্য খ নামক ব্যক্তি ককে ঘুষ প্রদানের প্রস্তাব দেন, ক ঘুষ গ্রহণ করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ঘুষ গ্রহণ করে তার অপরাধটা কোন ধারায়? ঘুষ করলে স্যার 161 স্যার। কোন ধারা হবে জসিম? প্যানেল কোড 161 স্যার। 161। যাই হোক। আহ ক নামক একজন পুলিশ অফিসার থানা মালখানায় রক্ষিত কিছু টাকা নিজ প্রয়োজনে খরচ করেন, তার অপরাধ কোন ধারায়? 409 স্যার। পেনাল কোডে 409। অপরাধ জন্য বিষয়ভঙ্গ। এটা কি অপরাধ জন্য বিশ্বাস ভঙ্গের মধ্যে পড়ে? এটা কি হবে, সরকারি কর্মচারীর কথা আসবে না? জি স্যার। কোনো ব্যাংকার কথাটা আসবে ব্যাংকার, না? সরকারি কর্মচারী। 409 হবে। তাহলে এখানে যে বিষয়টা হলো, এখানে আমরা দেখলাম আসলে এরকম প্রশ্ন আসলে আমরা কি লিখবো। আমাদেরকে লিখতে হবে যে প্যানাল কোডের 409 ধারায় উল্লেখ করা আছে কোনো সরকারি কর্মচারী কিংবা কোনো ব্যাংকার বা কোনো সরকারি কোনো গুদামের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ তাকে তো টাকা পয়সা জমা রাখতে দেওয়া হয়েছে, এটা ক্যাশের কথাটাই হলে 409 ধারা হবে। যাক, ভালো কথা বুঝলাম। দরকার নাই। আঘাত কাকে বলে? কি কি ধরনের আঘাত গুরুতর আঘাত মর্মে আইনে চিহ্নিত করা হয়েছে? আঘাত কাকে বলে? এটা কত ধারা? স্যার আঘাত পেনাল কোড 319 ধারায় উল্লেখ আছে। আচ্ছা আঘাত। 18। আচ্ছা, আঘাত কাকে বলে? 319। শোনো, এই পেনাল কোডের 319, এই যে দেখো, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আঘাত কাকে বলে। পেনাল কোডের 319 ধারা আঘাতকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে মানে এমন একটা কাজ যার ফলে একটা লোক স্বাভাবিক কাজ করতে পারে না।
বৈকল্য, পীড়াদায়ক বা অসুস্থ বোধ করেন, যন্ত্রণাদায়ক, এগুলো কিন্তু আঘাত। এটা জানো তো? একজনকে মারলে আঘাত না কিন্তু, এটা বোঝো তো? মানে এমন একটা কাজ করছে যার ফলে ওই ব্যক্তিটা যন্ত্রণায় কাতরাচ্ছে বা শারীরিকভাবে অসুস্থ মনে করতেছে, বেদনাদায়ক, বা স্বাভাবিক কাজকর্ম থেকে সে বিরত থাকতেছে, এইরকম কর্মকাণ্ডটাকে বলা হয় আঘাত। পেনাল কোডের 300 কত ধারা? 19 স্যার। 319 ধারা। আচ্ছা, গুরুতর আঘাতের ক্ষেত্রে একটা জিনিস, একটা প্রশ্ন বলি। নামক ব্যক্তি, নামক ব্যক্তিকে তর্কাতর্কির এক পর্যায়ে হাতে থাকা দা দিয়ে আঘাত করলে ক্ষয়ের শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম হয়। এক্ষেত্রে কয়ের অপরাধ কি? কোন ধারায় অপরাধ হবে? 324 স্যার। 25। মালেকুল কোন ধারা হবে? স্যার প্যানেল কোড 326 ধারা স্যার। দেখো, আমাদের এখানে 4 জন লোকের মধ্যে 4 রকম মতামত। ঘটনাটা অন্যরকম। এখানে গুরুতর আঘাতের কথা 315 লেখা থাকলেই গুরুতর আঘাত হবে না। গুরুতর আঘাত হতে গেলে যে 8টা উদাহরণ আছে, এমন কোন আঘাত যার ফলে শরীরে কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, শ্রবণ শক্তি চিরতরে নষ্ট হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, দৃষ্টির শক্তি নষ্ট হয়ে গেছে, বা এমন আঘাত যার ফলে এর বেদনা তাকে 21 দিন পর্যন্ত ভোগ করতে হয়েছে। তো প্রশ্নে তো এরকম বলা নেই। প্রশ্নে বলা আছে তর্কাতর্কের এক পর্যায়ে হাতে থাকা দা দিয়ে তাকে কোপ মারলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বা গুরুতর আঘাত হয়। এই গুরুতর আঘাত বা গুরুতর জখম এই কথা বললেই কি আমরা গুরুতর আঘাত হিসেবে বেছে নেব কি জসিমউদ্দিন? না স্যার, গুরুতর আঘাত হলে স্যার ওই 8টা উদাহরণ বেশি পড়তে হবে। আর যদি মারাত্মক অস্ত্র যদি দিয়ে যদি মারাত্মক প্রশ্ন প্রক্রিয়া হতো, করতে হবে বেশি। যদি প্রশ্ন হতো যে তার দায়ের আঘাতে ডান হাতের একটি আঙ্গুল মাটিতে পড়ে যায়, বা চোখের জি স্যার, তখন দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, বা মুখমণ্ডল বিকৃত হয়ে যায়, কি নাজমুল? জি স্যার। তো প্রশ্ন তো এরকম বলা নেই, তাহলে আমাদের ভুলটা কোথায়? এই যে প্রশ্নটা আসছে যে একজন নারী ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য দা দিয়ে ধর্ষককে আঘাত করলে তার শরীরে গুরুতর জখম হয়। এই গুরুতর জখম হওয়ার মানেই আমরা কি 326 নেব? না স্যার। কি জসিম? না স্যার, আমি নেবো না স্যার। গুরুতর আঘাতের সংকট না পড়লে নেবো না। কে মালেকুল, আমরা কি করব এখানে? জি স্যার, গুরুতর আঘাতের শর্ত যদি না থাকে সেক্ষেত্রে হবে না এই স্যার। জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। মনে করো আরেকটা প্রশ্ন আসলো, কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। খ নামক ব্যক্তিকে লোহার রড দিয়ে সজোরে আঘাত করলে, খ নামক ব্যক্তিকে লোহার রড দিয়ে সজোরে আঘাত করলে ক্ষয়ের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়, এটা গুরুতর আঘাত। এখন এখানে 326 দিবে সবাই? না, এটা 325। ঘুষি দিয়ে দাঁত ফেলে দিয়েছে, 325। বিষয়গুলো বুঝতে হবে। আবার এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করি। তাহলে আমাদের গুরুতর আঘাতের যে উদাহরণগুলো, প্রশ্ন হলো যে আঘাত বলতে কি বোঝেন, কোন কোন বিষয়গুলোকে গুরুতর আঘাত হিসেবে বলা হয়েছে। যদি কারো মনে নাও থাকে তাও যেন সে অন্তত এই পেনাল কোডের 320 ধারার যে উদাহরণ আছে 8টি, এই 8টা যেন আগা পিছা হলেও সে যেন দিয়ে দেয়, তারপরে সে নাম্বার। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই কথা? কি মালেকুল? জি স্যার। জি স্যার। আচ্ছা শোনো, ওই যে আমাদের এই যে আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে থাকবে। ইউটিউবে শিকড়ের যে ইউটিউব আছে, ইউটিউবে গেলে তুমি ইউটিউবে শিকড় লগ আউট লিখলে সেখানে তুমি পাবা। ওইখানে আমরা দেব, ওইখানে তোমরা দেখতে পারবা, ঠিক আছে? ইউটিউবে। ঠিক আছে স্যার।
ওইখানে তোমরা জয়বার দেখে নিতে পারো। আমি ওখানে আপলোড করে দিয়ে দেবো, এখন থেকে তাই করা হবে। তো যাই হোক, আমরা যে বিষয়টা এখানে দেখলাম, ওখানে তোমাদের মন্তব্য থাকলে তোমরা নিজেরাও লিখতে পারবা। আমরা এখন যে বিষয়টা আমরা এখানে দেখলাম যে আমাদের আসলে অনেক কিছু ভুল হচ্ছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এজাহার বলতে কি বোঝায়? এজাহারে সাধারণত কি ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়? তো প্রথমে এজাহার কাকে বলে? আমরা এরকম প্রশ্ন আসলে আমরা কি লিখবো? এটা কিন্তু ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছিল। তোমরা ভেবো না যে তোমাদের প্রশ্ন এরকম আসে না, তোমাদেরও কিন্তু আসে, তোমরা লিখতে পারো না। এজাহারের মধ্যে একেবারে 154, 243, সাক্ষ্য আইনের 35, অমুক তমুক, একে লিখতে লিখতে 157, 9, 8, মানে যা আছে সব লিখে দাও, কিন্তু আসল কথাটাই লেখো না, তাই না? জি স্যার। এজাহার মানে কি? অভিযোগ। বা অভিযোগটা কাকে বলে? সুবিচার পাওয়ার প্রার্থনা, বা একজনের আর্জি, বা একজনের মনের কষ্ট, বা একজন ব্যক্তি কর্তৃক আকুল আবেদন। কি উদ্দেশ্যে? আমলযোগ্য অপরাধ সংক্রান্ত। অর্থাৎ এজাহার কাকে বলে? আমরা যদি লিখি সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধি অনুযায়ী, এজাহার বলতে বোঝায় আমলযোগ্য কোনো অপরাধ সম্পর্কে থানায় যে প্রথম সংবাদটি আসে, তাহাই এজাহার। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি স্যার, আমরা আপনার বইয়ের ভাষা লিখবো এখানে হেজার শব্দ হলো কোনো ব্যক্তির বিচার পাওয়ার যে এটা ইয়েটা, আসলে স্যার তোমার এটা লিখবো ব্যক্তিগত স্যার। বিষয়, এটা আমি তোমাদেরকে অনেকগুলো কথা, তুমি লিখবা যে সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধি অনুযায়ী এজাহার বলতে বোঝায় আমলযোগ্য অপরাধ সংক্রান্তে থানায় যে প্রথম সংবাদটি আসে, এটি হলো এজাহার। ঠিক আছে স্যার। আচ্ছা। কারেন্ট 1.5 ঘন্টা ছিল না, 20 মিনিট থেকে আবার চলে গেল, কি যে অবস্থা! আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এজাহারে সাধারণত কোন ধরনের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়? এজাহারে কোন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এজাহারে কি কি ধরনের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়। তাহলে বুঝতে হবে অনেক সময় এজাহারে বাদীর নাম থাকে, বাদীর ঠিকানা থাকে না, বা হোল্ডিং নাম্বার থাকে না। আসামি থাকে, আসামির বয়স থাকে না, আসামির নাম থাকলেও আসামির পূর্ণ নাম থাকে না অনেক সময়। এরপরে অনেক সময় ঘটনার তারিখ ও সময় থাকে না, এগুলো পরিলক্ষিত হয়। ঘটনাস্থলটা সঠিকভাবে অনেক সময় উল্লেখ করা থাকে না। অপরাধীগণ অপরাধ করার সময় কিভাবে প্রবেশ করেছে, কতক্ষণ অবস্থান করেছে, কি কখন শুরু করেছে, কতক্ষণ শেষ করেছে, বা কি কি ভাষা তারা ব্যবহার করেছে, এগুলো অনেক সময় এজাহারে উল্লেখ করা হয় না। এই ধরনের বিষয়গুলো পরিলক্ষিত হয়। অনেক সময় দেখা যায় রুজুকারী অফিসার তিনি মামলা রুজু করেছেন ঠিকই, কিন্তু তার পদবি কিংবা তারিখ অনেক সময় লেখেন না। অর্থাৎ এইগুলো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় এজাহারে। অনেক সময় এটা বেশি ক্ষেত্রে হয়, অনেক সময় চুরি বা ডাকাতির ক্ষেত্রে অনেক সময় চোদ্দ সম্পত্তি বা চোরাই মালামালের তালিকাটা সেখানে উল্লেখ করা হয় না। এই ধরনের বিষয়গুলো পরিলক্ষিত হয়, এই তো নাকি? জি স্যার। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধি পর্যালোচনা করে দেখা যায় যে অনেক সময় এজাহারে এই সকল বিষয় পরিলক্ষিত হয়। তাহলে কি সঠিক হবে আমাদের উত্তরটা, মালেকুল? সঠিক স্যার, সঠিক হবে স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এভাবেই লিখবো। আমাদের প্রশ্নটা হলো অর্থাৎ এমন ভাবে লিখতে হবে যাতে আমরা নাম্বার পাই, নাকি? জি স্যার। জি স্যার। শোনো, ওই যে আর স্যার, আমরা, হ্যাঁ বলো। এজাহার গ্রহণ করলাম, গ্রহণ করার পরে যখন এফআইআর লিপিবদ্ধ করবো, তখন কি স্যার মানে এফআইআর এর সংজ্ঞাটা কিভাবে দিব আর কি? এফআইআর এজাহার একই জিনিস, বুঝতে পারছো? একটা বলা হচ্ছে স্যার এফআইআর এজাহার ফার্স্ট। নেওয়ার পরে যখন, শোনো, এজাহার নিয়ে শোনো, আইনের বিষয়গুলো হলো যে আমলযোগ্য অপরাধ সংবাদ প্রাপ্তির সাথে সাথে এজাহার হিসেবে গণ্য করে এফআইআর ফর্ম পূরণ করতে হবে। প্রাথমিক তথ্য বিবরণের যে ফর্মটা আছে এটা পূরণ করতে হবে। অর্থাৎ এফআইআর ফর্ম পূরণ না করা পর্যন্ত তো এজাহার হিসেবে গণ্যই হবে না। বিষয়টা বুঝতে পারছো? একজন আমলযোগ্য স্যার ওই যে অপরাধের সংবাদ দিল, ফর্ম তুমি, নাম্বার 27। হ্যাঁ এটা তো এজাহার, এটা তো তোমার এফআইআর বিপি ফর্ম নাম্বার 7। ওই 27, 28, 29 তোমার কোনো দরকার নাই।
যদি কখনো প্রশ্ন আসে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলতে কি বুঝে, তখন তুমি লিখতে পারো যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থ হলো প্রাথমিক তথ্য বিবরণী। অর্থাৎ আমলযোগ্য অপরাধ সংক্রান্তে থানায় যখন মামলা রুজু করা হয়, এই মামলা রুজুর বিষয়টি যে 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 কাগজে বা যে ফর্মে মামলা রেকর্ড করা হয়, এটা কি বলা হয়? প্রাথমিক তথ্য বিবরণ। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝছে স্যার। এই প্রাথমিক তথ্য বিবরণীতে অনেক সময় দেখা যায় যে এজাহারকারীর নাম দেওয়া হয়েছে, তার বাবার নাম সঠিকভাবে নাই, বাসার ঠিকানা সঠিকভাবে দেওয়া হয় নাই, আসামির নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ করা থাকে না, ঘটনাস্থলে উল্লেখ করা থাকে না, কে তদন্তকারী কর্মকর্তা তার নাম সেখানে উল্লেখ করা থাকে না। অর্থাৎ ত্রুটি বিচ্যুতি, অর্থাৎ যেগুলো একই জিনিস, যে একটি নির্ভুল এজাহারে কি কি বিষয় উল্লেখ থাকা প্রয়োজন, সেটাকে যদি আমরা বলি, তাহলে এটাকেই আমরা যদি ঘুরিয়ে বলি, তাহলে সেটি আমরা ত্রুটিগুলো ধরতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। নাজবুল, জি স্যার, বুঝছে স্যার। আতিক, আমার কথা কি শোনা যায়? আতিক, জি স্যার, যায় স্যার। আতিক কি বইয়ের জন্য লিখছিল আমার কাছে? স্যার নেট ছিল না তো স্যার, আজকে স্যার লিখবো স্যার, এখন তো স্যার নেট আসেন পাইলাম স্যার। আচ্ছা, আর ডিউটিরও চাপ সেই মানে ডিউটির চাপ এখন স্যার। সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা বিষয় বলা আছে, ফৌজদারি মামলার অভিযোগপত্র দাখিল করার পরে এজাহার প্রত্যাহার করার কোনো বিধান আছে কি আলোচনা করুন। অর্থাৎ আহ ফৌজদারি মামলার অভিযোগপত্র দাখিল করার পরে এজাহার প্রত্যাহার করার কোনো বিধান আছে কি? নাই স্যার, 243-এ বর্ণিত। কি বলা আছে এখানে? তো বলা আছে অভিযোগপত্র দাখিল করার পর। কেন 494 আছে না? মামলা প্রত্যাহার করতে পারেন পিপি। জি স্যার, সিআরপিসি স্যার, ঠিক আছে স্যার। সিআরপি 494-তে আছে না, রাষ্ট্রপক্ষের আইনজীবী। আছে স্যার, আছে স্যার। এর মানে হলো এটাই। এখানে কি কথাটা কি পারে হলো? স্যার, অভিযোগ গঠনের পূর্বে পরে। না, বোঝো নাই তুমি এখানে। যদি প্রশ্নটা এরকম হতো যে একবার মামলা রেকর্ড হলে তাহা প্রত্যাহার করা যায় কি? যায় না। মামলা এজাহার প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। তবে চার্জশিট দেওয়ার পরে এজাহার প্রত্যাহার, অর্থাৎ মামলা প্রত্যাহার করা যায় চার্জশিট দেওয়ার পরেও। সেটি কে পারেন? রাষ্ট্রপক্ষের আইনজীবী পারেন, সরকারের অনুমোদন সাপেক্ষে, আদালতের অনুমতি নিয়ে। বিষয়টা বোঝা গেছে? 494-তে আছে সিআরপিসির। জি স্যার, জি স্যার। জি স্যার। কে বিকাশ, আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত সময় পর্যন্ত পুলিশ হেফাজতে আটক রাখা যায়? তাহলে আমরা কি মনে করব, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত সময় পর্যন্ত পুলিশ হেফাজতে আটক রাখা? আমরা কত ধারা দেব? 167, 324 স্যার। না, তোমার তো হয়ই নাই স্যার এখানে। 161 হবে স্যার, 24 ঘন্টা। এখানে এখানে দুটো ধারা আসবে, সিআরপিসির 61 এবং 81 দুটো আসবে। আমরা লিখবো সিআরপিসির 61 ধারায় উল্লেখ করা আছে, বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তারের স্থান থেকে আদালতে যাওয়ার সময় বাদ দিয়ে 24 ঘন্টার অধিক পুলিশ হেফাজতে রাখা যাইবে না। এবং 81 ধারায় উল্লেখ করা আছে, গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অনতিবিলম্বে আদালতে সোপর্দ করবে। আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী পুলিশ হেফাজতে আনার পদ্ধতি এবং মামলা তদন্তের গুরুত্ব আলোচনা করুন। এখানে যে কথাটা বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী পুলিশ হেফাজতে, তার মানে একজন আসামিকে পুলিশ রিমান্ডে আনার পদ্ধতি এবং মামলা তদন্তের গুরুত্ব আলোচনা করুন। অর্থাৎ পুলিশ রিমান্ডে আনতে গেলে কি করতে হবে? নাজমুল, সাথে সাথে সাউন্ডটা বন্ধ করে দিও, বারবার বলতে হয় না যেন। তো এখন বিষয়টা হলো এখানে যে এই এখানে গ্রেপ্তারকৃত ব্যক্তি পরবর্তী পুলিশ হেফাজতে আনার পদ্ধতি, তাহলে আমাদের এখানে কথাটা আসবে সিআরপিসির 167 এবং সিআরপি 324, অর্থাৎ পুলিশ রিমান্ডে আনার পদ্ধতি। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা কি এখানে আবেদনটা লিখবো? না, এখানে
আমরা আবেদনটা তুলে ধরবো তা না, আমরা লিখবো যে সিআরপিসি 167 এবং পিআরবি 324 বিধি অনুযায়ী ফৌজদারি অপরাধের অযোগ্যতা মামলা তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত যদি 24 ঘন্টার মধ্যে সমাপ্ত করতে না পারেন এবং সেক্ষেত্রে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে আনিয়া জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন দেখা যায়, তাহলে তিনি একখানা প্রতিবেদনের মাধ্যমে কি কারণে পুলিশ রিমান্ড চাচ্ছেন সে লক্ষ্যে কেস ডায়েরি সহ আদালতে আবেদন করেন। আদালত তার আবেদন পর্যালোচনা করে মঞ্জুর করলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তাকে পুলিশ হেফাজতে দেয়া যাবে। অর্থাৎ এখানে যে কথাটা বলা আছে যে পুলিশ হেফাজতে আনার পদ্ধতি, তা আনার পদ্ধতিটা কি? পদ্ধতি হলো যে তাকে এখানে আবেদন করতে হবে, আবেদনের সাথে কেস ডায়েরি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ সহ আদালতে উপস্থাপন করতে হবে। এই কথাটি কোথায় বলা আছে? সিআরপিসির 167 এবং পিআরবি 324-এর মধ্যে উল্লেখ করা আছে। এটা জানো কি তোমরা? শোনো, প্রশ্ন হলো পুলিশ রিমান্ডে আনার পদ্ধতি লিখুন, তার মানে এই নয় যে আপনি আবেদন লিখুন। বিষয়টা ক্লিয়ার মালেকুল? আর আরেকবার বলেন। কি বুঝলা তাহলে তুমি? পুলিশ রিমান্ডে আনার পদ্ধতি আরেকবার। আলোচনা করুন, তার মানে এই নয় যে রিমান্ডের আবেদন করতে হবে। এখানে আমাদেরকে বলতে হবে যে সিআরপিসির 167 এবং পিআরবি 324 বিধি অনুযায়ী ফৌজদারি অপরাধের অযোগ্যতা মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিমান্ডে যাকে আনার প্রয়োজন বলে মনে করেন তাকে তিনি এই গ্রেপ্তারকৃত আসামিটাকে আদালতে প্রেরণ পূর্বক একখানা প্রতিবেদন বা আবেদন করবেন এবং আবেদনের সাথে অবশ্যই তিনি কেস ডায়েরি দাখিল করবেন। বিষয়টা বোঝা গেছে? জি স্যার। তাই বলে এখানে কিন্তু ওই যে বরাবর অমুক টমুক এগুলা কিন্তু হবে না। কি নাজবুল, আমার কথা বুঝতে পারছে না, বোঝো নাই? বুঝছি স্যার। তার মানেটা হলো যে আপনি যখন রিমান্ডের আবেদন করবেন, তো রিমান্ডের আবেদন যে আপনি করবেন কিভাবে করবেন, কি জন্য আপনি করবেন? তথ্য উদ্ঘাটনের জন্য। তো তা আসামিটা কিভাবে রিমান্ডে আনবেন? অথচ আমি প্রতিবেদনের মাধ্যমে আদালতকে অবহিত করে পুলিশ রিমান্ডে নিয়ে আসবো। তাই বলে বরাবর অমুক টমুক গ্রেপ্তারকৃত আসামি প্রেরণ করলাম, এই করলাম সে করলাম, এগুলা কিছু না। তার মানে এটা হলো রিমান্ডে নেওয়ার পদ্ধতি আলোচনা, কি পদ্ধতি অনুসরণ করে তাকে পুলিশ রিমান্ডে নেবেন। তাই বলে আবেদনটা লিখতে হবে না, মানে পরীক্ষার খাতা আবেদনটা লেখার কোনো প্রয়োজন নাই। জসিম, কারোর বলার আছে কিছু যেটা আলোচনা করলাম এখন? না স্যার। আচ্ছা, এরপরে যে তল্লাশি দরকার নেই আমাদের। আচ্ছা, ও একটা প্রশ্ন হলো তল্লাশি বলতে কি বোঝায়? ভালো কথা। তল্লাশিকালে একজন ব্যক্তির কোমরে গোঁজা অবস্থায় পলিথিনের প্যাকেটে 200 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এক্ষেত্রে একটি কাল্পনিক জব্দ তালিকা প্রস্তুত। তাহলে প্রথম আমাকে যেটা করতে হবে সেটি হলো তল্লাশি কাকে বলে। তাহলে আমি লিখবো কি তল্লাশি কাকে বলে? তল্লাশি কাকে বলে জসিম? তল্লাশি অর্থ কোনো কিছু খোঁজাখুঁজি করা, আইন বলে সিআরপিসি শেষ। 102, 103 এবং পিআরবি 280 মোতাবেক পুলিশ বা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা কোন মালামাল জব্দ করে নিজ হেফাজতে, যদি সাক্ষী নিজ হেফাজতে না না থাকে বিবরণ না না না, 44 মোতাবেক। তোমার কথা হয় নাই। তল্লাশি কাকে বলে? তল্লাশির অর্থ হলো খোঁজাখুঁজি করা, অর্থাৎ লুকায়িত কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে আইন বলে যে অভিযানটা পরিচালনা করা হয় সেটাকে বলা হয় তল্লাশি। পিআরবি 280, সিআরপিসির 102, 103। তো পিআরবি 280 অর্থাৎ তল্লাশি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া। তল্লাশির মর্ম হলো কোনো কিছু খোঁজাখুঁজি করা। কাকে খোঁজাখুঁজি করা? লুকায়িত করা। কি জন্য খোঁজাখুঁজি করা? উদ্ধারের লক্ষ্যে। তাহলে প্রশ্নটা কিরকম, যে লুকায়িত কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে আইন বলে যে অভিযান পরিচালনা করা হয় সেটি হলো তল্লাশি। আমার কথা ক্লিয়ার মালিকুল? জি স্যার, ক্লিয়ার। স্যার, লুকায়িত, হ্যাঁ বলো।
আর যদি তল্লাশি পরোয়ানা বলে তাহলে 96 দিব স্যার। না, 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 তল্লাশি পরোয়ানার কোনো ধারা নাই। তোমাকে লিখতে হবে যে তল্লাশি পরোয়ানা বলতে ওই পরোয়ানাকে বোঝায় যে পরোয়ানা আদালতের কাছ থেকে গ্রহণপূর্বক কোনো কিছু উদ্ধারের লক্ষ্যে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়, এই ধরনের পরোয়ানাটাকে বলা হয় তল্লাশি পরোয়ানা। কোনো 96, 98, 100 ধারা আসার কোনো সুযোগ নেই। পরোয়ানা হলো আদেশনামা। পরোয়ানার মানে হলো আদেশনামা বা হুকুমনামা। পরোয়ানার কোনো উদাহরণ নাই। বিষয়টা বোঝা গেছে কি নাজমুল? কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। শোনো, এখন যারা গাইডের মধ্যে লেখে তাদের বিষয়টা আলাদা, এবং তুমি দেখবা তাদের এখানে ভিউ কয়েক হাজার আছে, আমার চেয়ে 50 গুণ বেশি তাদের এখানে ভিউ আছে তাদের এগুলাতে। মানে তারা এমন একটা ভালো ভালো মাস্টার, তাহলে অবশ্যই তাদেরটাই সঠিক হবে। পরোয়ানা, পরোয়ানা, পরোয়ানা মানে কি? হুকুমনামা বা আদেশনামা বা অর্ডার শিট যেটাকে আমরা বলি। এটা কোনো ধারা আছে? সমানত একটা পরোয়ানা। তাহলে তুমি কয়টা ধারা দিবে? তাহলে পরোয়ানা মানে কি? পরোয়ানা হলো আদেশনামা বা হুকুমনামা। তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝেন? তাহলে আমরা উত্তর দেবো যে যে পরোয়ানা বলে কোনো কিছু উদ্ধারের জন্য তল্লাশি অভিযান পরিচালনা করা হয়, এই ধরনের আদেশনামাকেই বলা হয় তল্লাশি পরোয়ানা। আমরা কি বলেছি চোরাই মাল 96 বা কাগজপত্র উদ্ধার বা 98 চোরাই মাল বা 100 ধারা মানুষ? আমরা কি সেটা বলেছি? বলি নাই। তাহলে আমরা ধারা দেবো কিভাবে? কি মালেকুল? জি স্যার, মানে আদালতের আদেশ বলে কোনো কিছু কার্যক্রম পরিচালনা মানে করা স্যার। পরোয়ানা কাকে বলে? পরোয়ানা হলো আদেশনামা বা হুকুমনামা। হুকুমনামা আদালতের অর্ডার শিট কে বলা হয় পরোয়ানা। বুঝতে পারছো? এখন মনে করো যারা বোঝে না তারা 8-10টা ধারা দিয়ে রাখছে, তুমি এটা কি উত্তর দিবা? কোনো সুযোগ আছে? কি জসীমউদ্দিন? জি স্যার। মানে স্যার ওই যে 96 ধারা, 98 ধারা, 100 ধারায় যে তল্লাশি করা হয় সেক্ষেত্রে কেন স্যার তুমি দেয়। দিবা? তাহলে আদালতের সমনটাকে কি বলবা? 68 ধারা ধরে কি করছে? 75 ধারা তো এটা পরোয়ানা। বিষয়টা কি বোঝা গেছে আমার কথাটা? তারপরে স্যার দিলে কি ভুল হবে স্যার? 100% ভুল হবে। কিন্তু পরোয়ানা তো তুমি তো আমাকে দেখাও। না স্যার, নাই। আইনের বিষয় এটাই। তল্লাশি কাকে বলে? তল্লাশির কোনো সারমর্ম কোথাও আছে? তল্লাশি মানে আমরা জানি খোঁজাখুঁজি করা। কাকে? লুকায়িত কোনো কিছু। শোনো, সব ক্ষেত্রে ধারা নাই। এখন ধারা তুমি আন্দাজি বসায় দিলে আইন তো তোমাকে এটা সমর্থন করবে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। পরোয়ানার কোনো ধারা নাই, তল্লাশিরও কোনো ধারা নেই, জেনে রাখবা। এগুলো এগুলো হলো কি মানুষকে ধোকা দেয়া, তা আমার পক্ষে সম্ভব না। আবার দেখা যাবে যে দেখো গুজবেই অনেক কিছু ঘটে। ওই ভারতে দেখবা, মানে ইউটিউবে দেখবা যে কিছু কিছু ইয়া আছে। ওই একটা নারী টিচার আছে, খুব ভালো টিচার, কিন্তু বাচ্চাদেরকে ভালো পড়ায়, বিনা পয়সায় পড়ায়। কিন্তু বিনা পয়সায় পড়ায় বাচ্চাদেরকে, ক্লাস যখন করায় ওই ক্লাসের ভিডিওগুলো ভিউ হয় না। তো ওই মহিলা কি করে, মাঝে মাঝে তার বুকের কাপড় একটু সরিয়ে যখন ভিডিও করে, তখন ওইটা দেখার জন্য হাজার হাজার ভিউ হয়। ওই ভিউ এর টাকাগুলো নিয়ে সে সংসার চালায়। তার মানেটা কি? মানুষের দৃষ্টি আসলের দিকে নাই, নকলের দিকে। বিষয়টা কি বোঝা গেছে কথাটা? জি স্যার, এগুলো সব ভালো করে নকলের বোঝো। দিকে। সারা দেশে হাজারো মানুষ, হাজারো মানুষ মারা যাচ্ছে সারা বিশ্বে, হাজার রকমের অপরাধ হচ্ছে, কিন্তু পুলিশ যদি কোনো একটি অপরাধ করে সেটা অনেক সুন্দরভাবে হাইলাইট হয়। কারণ কি? এটা পত্রিকায় ভালো খাতে। বুঝতে পারছো? এই হলো বিষয়। যাই হোক। স্যার, হ্যাঁ। আমরা যে মাসে মাসে যে পল্লী বিদ্যুতের বিলটা দিই, এখানে যে দুর্নীতি হয় এটা তো কেউ তো বলে না। কোনটার কোনটার? এই যে পল্লী বিদ্যুতের যে বিলটা নেয়,
এগুলো কেউ বলবে না, এখানে দোষটা হয় পুলিশের, কারণ আমরা পুলিশ অল্প পয়সায় বিক্রি হই, আমাদের সমাজের অবস্থাটাই, আমরা সঠিকটা কখনো উপস্থাপন করতে জানি না বা পারি না। আমাদের ইন্সপেক্টর জেনারেল সাহেবের ওনার নামে অনেক কিছু ঘটনা প্রতিদিন পত্রিকায় আসছে, সেটা প্রধানের নামে আসছে, এরপরে কিন্তু হয়নি, ওইভাবেই আছে। কারণ সে ওখানে আর্মিদের কিছু বিষয় আছে যেগুলো ওনাদের অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবেন না, আমাদের তো তা নাই। যাক, লিভ ইট। তাহলে আমরা বুঝলাম, আচ্ছা ভালো কথা। তাহলে এই একজন ব্যক্তির বিরুদ্ধে, একজন ব্যক্তির কোমরে গোজা অবস্থায় 200 পিস ইয়াবা পাওয়া গেছে, কাল্পনিক। তাহলে আমাকে মনে করতে হবে কাল্পনিক কিভাবে লিখতে হবে, একটা জব্দ তালিকা প্রস্তুত করতে হবে হুবহু। ধরে নিতে হবে একজন ব্যক্তি, তার নাম জনিক ক, তাহলে কোমরের জনিক ক এর কোমরে গোজা অবস্থায় পলিথিনের প্যাকেটে এত পিস ইয়াবা পাওয়া গেছে। তাহলে ঘটনাস্থলটা একটা কাল্পনিক দিতে হবে, ঘটনার তারিখ ও সময় একটা কাল্পনিক দিতে হবে, যে ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে তারও নামটা একটা কাল্পনিক দিতে হবে। অর্থাৎ আমি প্রকৃতপক্ষে হুবহু একটা জব্দ তালিকা প্রস্তুত করব, কিন্তু সেটা কাল্পনিক। কিন্তু সেখানে ইয়াবা থাকতে হবে 200 পিস, উদ্ধার দেখাতে হবে ওই ব্যক্তির কোমরে গোজা অবস্থায় পলিথিনের প্যাকেটে, এটা থাকতে হবে জব্দকৃত আলামতের বর্ণনার সাথে। এই জিনিসটা সঠিক থাকতে হবে, আর বাকিগুলো সব কাল্পনিক। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, প্রশ্ন যেভাবে চাইবে স্যার উত্তর এইভাবে দিতে হবে স্যার। এখানে ব্যক্তিটার নাম, একজন ব্যক্তি, ব্যক্তিটার নাম তুমি ক দিতে পারো, জন্য ক, বাবার নাম ঠিকানা এই দিলাম, সাক্ষীর নাম ঠিকানা যা আছে হুবাহু দিলাম। কিন্তু তোমাকে ইয়াবা দেখাতে হবে 200 পিস। উদ্ধার করছো কোথায়? একজন ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে, তার কোমরে গোজা অবস্থায় পলিথিনের প্যাকেটে মোড়ানো। কত পিস? 200 পিস। তাহলে ঘটনাস্থলটা তোমাকে একটা কাল্পনিক দিতে হবে, অর্থাৎ হুবহু জব্দ তালিকা তুমি প্রস্তুত করবা, কিন্তু সেখানে এই পলিথিনের প্যাকেটে 200 পিস ইয়াবা কোমরে গোজা অবস্থায়, এটা অবশ্যই থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার মালিকুল? স্যার এটা কি এক লাইনে হবে সব, এ তো সিরিয়াল বাই ঘোড়ার ডিম, সিরিয়াল? এগুলো তো বুঝে না, এগুলো তো বুঝে যেতে পারি না, এগুলো তাহলে পড়লা কি তোমরা এতদিন? না স্যার, না বুঝতে পারছি যুদ্ধ স্যার, আমি তালিকার বলছি কি যে অর্থাৎ জব্দ কিসের করার এক পরে লাইনে বলুন হবে? পুরো হুবহু লিখবে। জব্দ তালিকা প্রস্তুত করবা তুমি, এক লাইনে হবে কিসের আবার? জব্দ তালিকা করতে হবে। স্যার আমি স্টেপ বাই স্টেপ যেগুলো লিখিস, মানে প্রস্তুতকারী হচ্ছে ডান পাশে যে স্বাক্ষর করা হয় সেটা কি ওটা স্যার আমার বাম আমার পাশে করলে প্রশ্ন কি, অসুবিধা জব্দ আছে? তালিকা প্রস্তুত করবা, ডান পাশে বাম পাশ বুঝি না, একের অরিজিনালে জব্দ তালিকা তোমাকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে। যাই হোক, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, বাকিটা কালকে আলোচনা করবো। আরো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে? আর আমাদের এই ভিডিওটা আমরা ইউটিউবে থাকবে, ইংরেজিতে লেখো শিকড় ল গাইড, সেখানে ইউটিউবে গিয়ে লিখলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে, ওখানে অনেকগুলো ভিডিও আছে আরো আগের ওখানে। কারো কিছু বলার আছে, নাজমুল কিংবা জসিম? স্যার হ্যাঁ, যদি স্যার প্রশ্ন আসে যে একজন এএসআই কোনো এক থানায় নিয়োজিত হওয়ার পর তার দায়িত্ব কর্তব্য, সেক্ষেত্রে কি পুলিশ আইনে 23 ধারা দিব, না না, এএসআই এর যে বিভিন্ন দায়িত্ব কর্তব্য নো এগুলো নো, দিব? বিভিন্ন দায়িত্ব, শুধুমাত্র পুলিশ পিআরবি 207-এর ক থেকে গ পর্যন্ত, শুধু 207-এর ক, ঠিক আছে। 207-এর ক। আর স্যার আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? সাক্ষ্য আইনে 5 ধারা স্যার, আদালতে কোন কোন বিষয়ে বিচার্য সাক্ষ্য বিষয়, দেওয়া যায়? প্রাসঙ্গিক শুধুমাত্র বিষয় শুনি। 5। প্রাসঙ্গিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। ঠিক আছে। প্রাসঙ্গিক বিচার্য বিষয়, দুটো কথা এখানে আসবে। স্যার, হুম। পিআরবি 500 আছে, পিআর বন্দির শ্রেণীনিবাস এটা পিআর পিআর পিআরটি আর পিআর ফাইভ পিআর সিক্সটি স্লিপ স্যার হ্যাঁ, 560। 501। হ্যাঁ হ্যাঁ, এখানে বন্দীদেরকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, বুঝতে পারছো? আর একটা হচ্ছে অর্থাৎ পিআর স্লিপ বা মুক্তির নোটিশ স্যার 517। হ্যাঁ, এটা মুক্তির নোটিশ, অর্থাৎ মুক্তির নোটিশ প্রাপ্ত হলে পুলিশ অফিসারের করণীয় কি,
কাউকে ছেড়ে দেওয়ার যদি পিআর স্লিপ পাওয়া যায় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা প্রশ্ন আসছিল পরীক্ষা। তোমার কথা শোনা যায় না নাজমুল। নাজমুলের কথা শোনা যায় না। স্যার ওই যে আসছিল সাজাপ্রাপ্ত কয় প্রকার আর কি, কয়েদি কয় প্রকার, ওটা তো ক খ শোনো, গ। না, সাজাপ্রাপ্ত কয়েদি কয় প্রকার, আসলে এই সাজাপ্রাপ্ত কয়েদিদের যে কথা বলা হয় 3 প্রকার সাজাপ্রাপ্ত কয়েদি। আর এই যে পিআর বন্দি বন্দি 3 ভাগে ভাগ করা যায় স্যার, পিআর, পিআরটি। একই একই, এগুলা আলাদা বিষয় বলা আছে। এগুলো কি কোন ধরনের অপরাধী হবে। বুঝতে পারছো? আর কিছু আছে বলার, জসিম? না স্যার, ওটা তো স্যার দেখছি পিএস স্যার ক শ্রেণী গ শ্রেণী 3 শ্রেণীতে ভাগ করা আছে। তো বলেই তো দিলাম, এগুলো আমরা আলোচনা করব, এগুলো পরবর্তীতে আলোচনা করবে এগুলো। এখানে পিআরটি আছে, পিআরটি 565 আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই বিষয়টা আমি বলে দিচ্ছি, তো তোমাদের যারা আছে তাদেরকে সবাইকে বলো ক্লাস যেহেতু আমাদের কন্টিনিউ হচ্ছে, তারা যেন ক্লাসে হাজির হয়। আর এই ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখে নিও, ঠিক আছে? সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।